অশান্ত নেপাল, কার্যত উত্তেজিত জনতা রাস্তায় নেমে পড়লেন। অর্থমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবাইকে ধাওয়া করলেন, এমনকি চলল মারধর। সেই পরিস্থিতির পর নেপাল এখন কোন পর্যায়ে, এবং এই যে জেন জি এর কথা বারবার বলা হচ্ছে, সেই জেন জি আন্দোলনকারীরা এই মুহূর্তে কোন জায়গায় অবস্থান করছেন, নেপালের ভবিষ্যৎ কি, এবং কিভাবে নেপাল তার আগের ভারসাম্য ফিরে পাবে, এই সমস্ত কিছু নিয়ে তীক্ষ্ণ বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। সৌমিত্র দা, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই জানতে চাইব, এই কদিনে নেপাল হঠাৎ এইভাবে উত্তপ্ত হয়ে উঠল কেন, এবং জনতা, বিশেষ করে বলা হচ্ছে যেটা জেন জি, এই আন্দোলনকারী তারা আইন হাতে তুলে নিলেন, এবং দেখা যাচ্ছে অর্থমন্ত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাকে বেধড়ক মারধর করা হচ্ছে। প্রধানমন্ত্রী অসহায়তার সঙ্গে দেশ ছাড়লেন এবং পদত্যাগ করলেন। কি এমন হলো নেপালে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? এটা আমার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এর পরবর্তীতে নেপালের ভবিষ্যৎ কি? সুচারু, যেটা আমরা দেখলাম নেপালে যে ধরনের একটা ভায়োলেন্স হলো, সেটাকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। দেখো, প্রথম কথা হচ্ছে জেন জি, মানে জেনারেশন জেড যাদের বলা হয়, এরা কারা? এরা 12 বছর থেকে আরম্ভ করে 28-29 বছর পর্যন্তের যে ছেলে মেয়েরা, তার মানে স্কুল, কলেজ, বাকি ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এর মধ্যে ইনভলভ। এবারে যে তারা হঠাৎ করে এই ব্যাপারটা কেন হলো, এটার কিন্তু একটা জিনিস এর ওপরে বেশ করে প্রথমে বলা হলো যে ওলি সরকার এই পুরো নেপালের মধ্যে সোশ্যাল নেটওয়ার্ক সাইটকে ব্যান করে দিয়েছে। সে সোশ্যাল নেটওয়ার্ক সাইটের মধ্যে 14 থেকে 15টা অ্যাপ, যেটা আজকাল জানোই তো যে একটা ছোট বাচ্চা ছেলের থেকে আরম্ভ করে প্রবীণ, তাদের একটা পার্ট অফ সোশ্যাল লাইফ। তারা এই সোশ্যাল নেটওয়ার্ক সাইট ছাড়া তারা তাদের যে ডে টু ডে অ্যাক্টিভিটিস তারা করতে পারে না। শুধু তাই না, আমরা এবং প্রত্যেক দেশে দেখেছি, আমাদের দেশেও দেখেছি যে যদি একজন বাবা বা মা ইয়াং ছেলে বা মেয়ের থেকে মোবাইল নিয়ে বলছে না তুই সোশ্যাল নেটওয়ার্ক করবি না, ঘটনা হয়েছে এরকম যে সুইসাইড করেছে মেয়ে বা ছেলে, সুইসাইড করেছে। সিমিলারলি একটা ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস হয়েছে ফ্যামিলির মধ্যে, হয়তো ছেলে গিয়ে বাবাকে মেরে দিয়েছে যে তুমি আমার এইটা কেন এই নেটওয়ার্কটা বন্ধ করছো। এটা একটা সাইকোলজিক্যালি একটা সোশ্যাল সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, স্পেশালি ইন জেন জি, যারা এই 12 থেকে 28-29 বছরের ছেলে মেয়েদের মধ্যে। কিন্তু শুধু এই ব্যাপারটার জন্যেই এই ধরনের একটা ভায়োলেন্স, এই ধরনের একটা টপলিং অফ এ গভর্নমেন্ট কিন্তু আমি মনে করি না হয়েছে। এর মধ্যে অনেক কারণ আছে। দেখো, আমরা যদি একটু ছোট্ট করে যদি ইতিহাসে চলে যাই, নেপালের ইতিহাসের মধ্যে দেখো, নেপালের মধ্যে কিন্তু সব কিছু, মানে পলিটিক্যাল, কালচারাল, রিলিজিয়াস, সোশ্যাল, এইসব অ্যাক্টিভিটি ইউজ টু রিভলভ রাউন্ড রাজতন্ত্র। মানে রাজা ওয়াজ দি মেইন ইস্যু, তাকে পিভট, তাকে মুভ করে তার আশেপাশে এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো হতো। পৃথিবীর মধ্যে একমাত্র নেপালই ছিল যেটা হিন্দু রাষ্ট্র বলে আমরা জানতাম। তারা হিন্দুত্বের ওপরে জোর করে বেশ করে, তাদের কোর ইস্যু ছিল হিন্দুত্ব, তার ওপরে বেশ করে রিলিজিয়াস, কালচারাল, পলিটিক্যাল, সোশ্যাল শত অ্যাক্টিভিটিস হতো, আর মেন ছিল রাজতন্ত্র। কিন্তু সেটা চললো, সেটা প্রায় 250 বছর 300 বছর ধরে নেপালে চলেছে। হঠাৎ করে আমরা দেখলাম যে 1900 সালের শেষের দিকে, মানে 1994-95 থেকে আরম্ভ করে 2004-05 সাল পর্যন্ত সেখানে যে ছাত্র সমাজ,
সেই ছাত্র সমাজ দুভাবে বিভক্ত হয়ে গেল। একটা ছাত্র সমাজ বলছে আমরা এখানে রাজতন্ত্র চাই, মনার্কি। আরেকটা ছাত্র সমাজ বলছে না, আমরা ডেমোক্রেটিক একটা সিস্টেম, ফেডারেল ডেমোক্রেটিক সিস্টেম ফিরিয়ে আনব। সেখানে হঠাৎ করে আমরা দেখলাম বেসিক্যালি 4টে পলিটিক্যাল পার্টি নেপালের মধ্যেই ফল হলো। প্রথম পলিটিক্যাল পার্টি কংগ্রেস, নেপাল কংগ্রেস। দ্বিতীয় পলিটিক্যাল পার্টি হচ্ছে কমিউনিস্ট, কমিউনিস্টের নেপালের পার্টি। আর তৃতীয়, যেটার মধ্যে মাওবাদীরা ইনভলভ, আর তৃতীয় পার্টি হচ্ছে লেনিনিস্ট মার্কসিস্ট কমিউনিস্ট অফ নেপাল। আর ফোর্থ পার্টি যেটা একটা সেপারেট বা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন স্বরাষ্ট্র পার্টি বলে, সেই ফোর্থ পার্টিও সেখানে এলো। তা এরা সেখানে অ্যাক্টিভ হয়ে রাজতন্ত্রের বিরুদ্ধে অ্যাক্টিভিটি শুরু করলো। এদিকে কি হলো, 2001 সালে একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা যেটা রাজার ফ্যামিলির মধ্যে হলো। রাজার ফ্যামিলির মধ্যে যে রাজার এক ভাই বা সে ছেলে, সে চেয়েছিল গোয়ালিয়রের প্রিন্সেসকে বিয়ে করতে। এটা মানে স্টোরি, কিন্তু এটা কনফার্ম নিউজ না। কিন্তু তাকে রাজার যে ফ্যামিলি সেটা অ্যাপ্রুভ করেনি। সে তখন এক রাত্রিবেলায় পুরো AK-47 নিয়ে কমপ্লিট রাজার ফ্যামিলিকে মেরে দিল, মেরে দিয়ে নিজে সুইসাইড করলো। খালি জ্ঞানেন্দ্র, যে তখন রাজার ভাই ছিল, সে যেহেতু বিদেশে ছিল, সে বেঁচে গেল। কিন্তু রাজতন্ত্র, রাজার পুরো ফ্যামিলিকে সেখানে ডিস্ট্রয় করা হলো। এরপর নেপালের মধ্যে 2004-05 সালে যে সরকার এলো, সেই সরকার ইলেকশন করে সরকার এলো, কিন্তু ইলেকশন মেনলি রেগিং টেগিং এ সমস্ত হয়েছিল। তারা রাজতন্ত্রকে শেষ করে দিল। আর রাজা তার সমস্ত ক্ষমতা, পাওয়ার হ্যান্ডওভার করে দিয়ে সে বলল এখন থেকে নেপালে এই গণতন্ত্র বা ফেডারেল ডেমোক্রেটিক সিস্টেম এখানে চলবে, আর আমার এখান থেকে আমি সরে যাচ্ছি। তখন থেকে যত 17 বছর, আজকে যদি 2005 নাও ক্যালকুলেট করে আমরা দেখেছি যে এই 17 বছরের মধ্যে 11 থেকে 12 বার নেপালের সরকার চেঞ্জ হয়েছে। কোনো সরকারই সেখানে তাদের যে টেনিয়র, 5 বছরের টেনিয়র কমপ্লিট করতে পারে। এই সামগ্রিক অস্থিরতাটা নেপালে বারবার কেন? আপনি বললেন যে রাজতন্ত্রের অবসান হলো, গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলো, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া তো পাবলিকই তার ওপিনিয়ন দিয়ে বেছে নিচ্ছে, কিন্তু তার মধ্যেও এত অস্থিরতা। মানে জনতা কি বারবার পরীক্ষিত করতে চেয়েছে যে নির্বাচিত সরকার সঠিক সরকার কিনা, যার ফলে এই অস্থিরতা বারবার তৈরি হয়েছে? দেখো, সেটা এক্স্যাক্টলি সেটা আমি বলবো না, কিন্তু সরকার যখন ক্ষমতায় আসে, সরকার কিছু প্রমিস করে কি দেশের জনগণের জন্য আমরা এই করব, ইউথের জন্য এই করব, মহিলাদের জন্য এই করব, এত কাজ আমরা বার করব, এত ইন্ডাস্ট্রি করব। আর সেখানে মোস্ট অফ দিস গভর্নমেন্ট হ্যাভ ফেইলড। শুধু তাই না, তারা একটা ম্যাসিভ করাপশন সেই সরকারের মধ্যে নিয়ে এসেছিল, প্রত্যেকটা সরকারের মধ্যে। তাদের যারা সরকারের মন্ত্রী, নেতা, যারা পজিশনের মধ্যে আছে, তারা চুরি চামারি করে তাদের ছেলেরা সেই মার্সিডিজ, ফেরারি এসব নিয়ে ঘোরাঘুরি করত। আর তাদের বাকি যে কমন পিপল, সেই কমন পিপলকে আইসোলেট করে দিল। সেখানে এই যে ইয়াং জেনারেশনের মধ্যে একটা ক্ষোভ যে এরা তো আমাদের এত প্রমিস করে, কিন্তু এরা আমাদের জন্য কিছুই করছে না, এরা বরং নিজেদের স্বজন পোষণ নিয়ে তারা আনন্দ করে এনজয় করছে আমাদের টাকায়। এইটা কিন্তু একটা মেন ইস্যু। যা এই যে সোশ্যাল সাইটের সঙ্গে এই ইস্যুটা যখন চলে এলো, তখন অনেক ফোর্স কিন্তু একটা দেশের মধ্যে থাকে, সেই ফোর্সগুলো এই সিচুয়েশনকে এক্সপ্লয়েট করে। তা যে ধরনের ভায়োলেন্স হয়েছে নেপালে, সেটা জেন জির পক্ষে করা সম্ভব না। সেখানে শিওরলি এই ধরনের ফোর্স সেখানে ইন্ডাক্ট হয়ে গেল। তারা ওই ভ্যাকুয়ামটা, যে পলিটিক্যাল সিস্টেম আউট হয়ে গেছে, ভ্যাকুয়ামটাকে ইউজ করে আরও ম্যাসিভ একটা ভায়োলেন্স অ্যাক্টিভিটিস করে চেঞ্জ অফ রিজিউম করে দিল। তা এখানে অলি যে পালিয়ে গেল হেলিকপ্টারে করে,
ওলির ব্যাকগ্রাউন্ডটা একটু বলা উচিত। সবাই শুধু জানে যে ওলি কিন্তু 3 বার নেপালের প্রাইম মিনিস্টার হয়েছিল, কিন্তু কোনোবারই সে তার টেনিয়ার কমপ্লিট করতে পারেনি। তার এগেনস্টে করাপশান। ওলি বেসিক্যালি ইজ এ কমিউনিস্ট ম্যান, আর হি ওয়াজ টোটালি লাস্টের দিকে চীনপন্থী। তার সমস্ত যত রকম অ্যাক্টিভিটিস নেপালে হচ্ছিল সেখানে চীনপন্থী অ্যাক্টিভিটিস। তোমাকে একটা জিনিস বলি আমি, নেপালের জিওগ্রাফি বা নেপালের জিও পলিটিক্যাল বা জিও স্ট্র্যাটেজিক লোকেশন, 3 দিকে হচ্ছে ভারতবর্ষ আর একদিকে হচ্ছে চায়না। তো নেপাল হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। সেখানে চায়নার সঙ্গে যে কমিউনিকেশান, ইট উইল বি ভেরি লং কমিউনিকেশান, লাসা পর্যন্ত যেতে হবে চাইনিজ থেকে সাপ্লাই নিতে গেলে। কিন্তু ভারতবর্ষের সঙ্গে যদি নেপালের সম্পর্ক ভালো না থাকে, আমাদের কমিউনিকেশান লাইন যদি খোলা না থাকে, পিপল টু পিপল কন্ট্যাক্ট যদি না হয়, বিজনেস যদি না হয়, তাহলে নেপালের পক্ষে সারভাইভ করা ইজ ডিফিকাল্ট। কিন্তু ওলি সরকার সেটা না করে ওলি সরকার ভারত বিরোধী অ্যাক্টিভিটিস সেখানে শুরু করলো। সব থেকে প্রথম যত পুরনো আমরা এগ্রিমেন্ট করেছিলাম, স্পেশালি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেরকম পাওয়ার প্ল্যান্ট, রাস্তা, বিজনেস, ট্যুরিজমের, এই সমস্ত যে এগ্রিমেন্টগুলো ছিল সেগুলো ওলি সরকার বন্ধ করে দিল। আর তারা চলে গেল চায়নার দিকে। চায়নাকে বলে দিল তোমরা রেল লাইন বানাও, রেল লাইন নিয়ে নেপালের কাঠমান্ডুর সঙ্গে যোগ করো, তোমরা ওই যে রোড ফর কি একটা আছে সেই ওই রাস্তা বানাও, বেল্ট ফর রোড অর সামথিং, রাস্তা বানিয়ে তোমরা তোমাদের ইনভেস্টমেন্ট নিয়ে এসো, আমরা ভারতবর্ষের সঙ্গে খুব কম সম্পর্ক মেনটেন করতে চাই। তা এইটা কিন্তু একটা ইস্যু যেটা কমন নেপালের যে জনসাধারণ, স্পেশালি যারা ভেটারেন, নেপালের সঙ্গে আমাদের যে সম্পর্ক, যারা বহু বছর ধরে একটা কালচারাল, একটা সোশ্যাল, একটা রিলিজিয়াস সম্পর্ক, তারা কিন্তু ওলির ওপরে দে ওয়্যার নট হ্যাপি উইথ হিম, যে ওলি কেন ভারতের বিদ্বেষী এই সমস্ত অ্যাক্টিভিটিস করছে। এইগুলো পার্কুলেট ডাউন করলো, আলটিমেটলি আমরা দেখলাম এটা ব্লো আপ করলো, যে এই সরকারকে যেটা দেখো বাকি যেখানে 2021 সালে তোমার পাকিস্তান, তারপর 2022 সালে শ্রীলঙ্কা, 2023 সালে শ্রীলঙ্কা হলো 23 সালে, 21 সালে হচ্ছিল আফগানিস্তান, 22 সালে হলো পাকিস্তান, ইমরানকে হটানো হলো, 23 সালে হলো শ্রীলঙ্কা, আর 24 সাল হলো এখনও হচ্ছে বাংলাদেশ, এর মাঝখানে মায়ানমারেও হয়ে গেছে। এই যে একটা প্যাটার্ন, যে কীভাবে সরকারকে, রিজিমকে চেঞ্জ করতে হবে, এই প্যাটার্ন কিন্তু এমার্জ করছে। সেই প্যাটার্নের মধ্যে কিন্তু এখানেও আমরা নেপালে দেখতে পাচ্ছি যে এই প্যাটার্নের মধ্যে একটা ভারতবর্ষের চারদিকে একটা ফায়ার বল, চারদিকে সেই ফায়ার বলের কিন্তু সৃষ্টি করা হলো। তাই এইটার মধ্যে গভীরে গিয়ে আমি নিশ্চয়ই আমাদের সরকার দেখছে, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিসরা দেখছে যে এর পেছনে কারা আছে বা কী আছে। তার কারণ আমি আবার বলছি যে শুধু জেন জেডের পক্ষে বা জেন জির পক্ষে এই ধরনের একটা ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করা সোজা না। আর যেটা চেঞ্জ আমরা দেখলাম, বাকি জায়গায় যারা সরকারের মধ্যে ছিল সেই সময়, তার এগেনস্টে, সেই নেতাদের এগেনস্টে ওই জনগণ অ্যাকশন নিচ্ছিল। কিন্তু নেপালে কি দেখলাম, যারা ভূতপূর্ব প্রাইম মিনিস্টার, ভূতপূর্ব ফাইন্যান্স মিনিস্টার, ভূতপূর্ব লিডার ছিল, তাদেরও ফ্যামিলি ওপরে এরা আক্রমণ করে তাদের বাড়ি ঘরদোর জ্বালিয়ে দিল। তার মানে এইটা একটা সিমার করছিল বহু পুরনো একটা বিদ্বেষ জনগণের, যে এরা সমস্ত করাপ্ট, আমাদের দিয়ে সমস্ত কিছু করিয়ে আমাদের পয়সা এরা এনজয় করছে, ফ্যামিলি এনজয় করছে। এটা এই সরকারকে চেঞ্জ করতে হবে। আপনার কাছে শেষ প্রশ্ন, এই যে অন্তর্বর্তী সরকার এবার বসতে চলেছে, তা দিয়ে কি নেপালকে শান্ত করা সম্ভব, নাকি সেনার হাতেই সুরক্ষিত থাকবে নেপাল? কি হবে, মানে একদম খুব সংক্ষেপে আপনার কাছ থেকে বিষয়টা জানতে চাইব। দেখো, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন তুমি করলে। সেনাবাহিনী কিন্তু ইজ আন্ডার ফুললি
ডিপ্লয়েড, আর তারা টোটালি কন্ট্রোল করে নিয়েছে এই সিচুয়েশনকে। আর যেটা একটা সিলভার লাইনিং, সেটা হচ্ছে যে সেনাবাহিনী অলরেডি যারা এই জেনএক্স বা জেনজির যারা মেম্বার্স, তাদের 15 জনের সঙ্গে মিটিং করেছে। মিটিং করে তাদের ওপিনিয়ন নিয়েছে, দেখো আমরা ফার্স্ট অফ অল উই ওয়ান্ট টু স্টপ অল ভায়োলেন্স। সেকেন্ডলি আমরা এখানে শান্তি ফিরিয়ে আনতে চাই। থার্ডলি, যেহেতু ওলি রিজাইন দিয়ে চলে গেছে, আমরা এখানে একটা সরকার গঠন করতে চাই। সেটা রাজতন্ত্র সরকার না গণতন্ত্র সরকার, কি চাও তোমরা? তোমাদের পক্ষে তোমরা কি চাও? একটা ইন্ট্রিম চিফ এক্সিকিউটিভ অফিসারকে নিয়োগ করে তার নিচে কিভাবে তোমরা মুভমেন্ট করতে চাও টুয়ার্ডস পিস অ্যান্ড স্টেবিলিটি। তার নাম অনেক উঠে এসেছিল। আলটিমেটলি আমরা জানি যে এই মুহূর্তে শ্রীমতী সুশীলা কার্কি, যিনি নেপালের সুপ্রিম কোর্টের জাজ ছিলেন, আর ভারতবর্ষের এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে উনি পড়াশুনো করে আগে গেছেন, তার নাম সবাই এগ্রি করেছে যে উনি শি শুড বি দি চিফ এক্সিকিউটিভ অফিসার, ওনার নিচে ফর্ম হবে। তা এটা যত তাড়াতাড়ি এই অ্যাকশনটা হয়েছে, আমার মনে হয় একটা শান্তি ফিরিয়ে আসবে। তার কারণ সেনাবাহিনী কিন্তু যতই যে কোনো এই যে সরকারগুলো এসছে না 17 বছর ধরে, তারা অনেক সময় চেষ্টা করেছিল সেনাবাহিনীকে পলিটিসাইজ করতে, যেটা ধরো পাকিস্তানের মধ্যে আছে, বাংলাদেশের মধ্যে আছে। নেপালে কিন্তু হয়নি। নেপালের সেনাবাহিনী ইজ ভেরি ক্লোজলি লিঙ্কড উইথ ইন্ডিয়ান সেনাবাহিনী। আমরা যেরকম পলিটিক্সের মধ্যে ঢুকতে চাই না, এই নেপালের সেনাবাহিনীও পলিটিক্সের মধ্যে ঢুকতে চায় না। যদিও একটা কন্ট্রোভার্সি হয়েছে যে সেনাপ্রধান তার পেছনে রাজার ছবি নিয়ে কনফারেন্স করেছে, এর রিপারকাশনটা কি, উনি কি করতে চাইছেন, বাট ওটা নিয়ে এখন কিছু বলা যাবে না। কিন্তু সেনাবাহিনী সাপোর্ট করে শ্রীমতী সুশীলা কার্কিকে যদি চিফ এক্সিকিউটিভ অফিসার করে, তাহলে আমার মনে হয় যে জেনারেশন যারা এইটা করলো বা যারা এর মধ্যে ইনভলভ, আরও 2-3টে নাম আছে, আমি সময়ের অভাবে বলতে চাই না, তারা এই সেনাবাহিনীর সাপোর্ট ছাড়া প্রবলেম হতে পারে। কিন্তু সেনাবাহিনী যদি সাপোর্ট করে নেপালে, তাহলে আমার মনে হয় শান্তি ফিরে আসবে। আমি শুধু একটা কথা এই জেন জি জন্য বলতে চাই। দেখো, জেন জি বেসিক্যালি কিন্তু তারা খুব লয়াল, তারা হার্ড ওয়ার্কিং, তারা ফান লাভিং। तादेर आमी बोलते चाई तपाई को लिए ये बर्ता हमारा है कि ये सब छोड़ दो। ये जो काठमांडू रास्ता है, तुमरा नेमे एसो और तुमरा नाच गान करो, समझना को आंसू कसाली मालाई को अंता, समझना को आंसू कसाली समझला को आंसू कसाली, छैया माहा हा हा छैया माहा छैया माहा हा हा छैया माहा। এই छैया মা করে তোমরা শান্তি ফিরিয়ে আনো, সেটা তোমাদের পক্ষেও ভালো আর ভারতবর্ষেরও পক্ষে ভালো, যেহেতু আমরা তোমাদের ইমিডিয়েট নেবার। আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। একেবারে তাদের ভাষার ঢঙে তিনি শান্তির বার্তা দিলেন, নেপাল শান্ত হোক এবং তার দৃঢ়তা ফিরে আসুক, তার স্বাভাবিক ছন্দে নেপাল ফিরে যাক, এবং পাশে অবশ্যই ভারতবর্ষ আছে। কর্নেল সৌমিত্র রায় ব্যাখ্যা বিশ্লেষণ করলেন কেন নেপালের এই অবস্থা এবং সেখান থেকে এই জেন জি কীভাবে তৈরি হলো, কেন আন্দোলনকারীরা রাস্তায় নামলেন, আইন হাতে তুলে নিলেন, তার সমস্ত ব্যাখ্যা আমরা শুনলাম। এই ধরনের আরও লেটেস্ট নিউজের আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আর প্লাস নিউজের পর্দায়।